ঘুম থেকে উঠেই মানুষের প্রথম কাজ হয় বাথরুমে গিয়ে ব্রাশ করা, কিন্তু আমি চলে এসেছি সোজা রান্নাঘরে কিনা হেয়ার প্যাক বানাবো। কি আর করব বলো, আজ ছিল সানডে, ভেবেছিলাম বেশ বেলা অবধি নাক ডেকে ডেকে ঘুমাবো, কিন্তু ওই যে গরমের চোটে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। বাজে এখন 6:30। যেহেতু ঘুমটা ভেঙে গেছে, ভাবলাম চলো আজকে একটু চুলের যত্ন নেওয়া যাক, কারণ আজ ছিল নেমন্তন্ন। ওই যে কথায় আছে না, উঠলো বাই কটক যাই। যেহেতু আজকে নেমন্তন্ন আছে, মনে হলো একটু চুলের যত্ন নিই। আর ওই যে আমার সব সময় হেয়ার প্যাকটা যেটা আমি ব্যবহার করি আর তোমাদেরকেও সবসময় রেকমেন্ড করি, যেটা লাগালে চুলের পক্ষে খুবই ভালো। বেশ 4-5 বছর তো আমি কোনো রকম চুলের যত্ন নিইনি, তাই চুলটা যে কটা মাথায় আছে সে কটা রাখার জন্য এই হেয়ার প্যাকটা যখনই সময় পাই লাগিয়ে নিই। যেহেতু সানডে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আর সকাল সকাল সেরকম কাজ থাকে না বলে আগে হেয়ার প্যাকটা বানিয়ে ভালো চটজলদি লাগিয়ে নিই মেয়ে ওঠার আগে, কারণ মেয়ে উঠলে এই সমস্ত কাজ করা যায় না। যাই হোক, একটু ফ্রিজের জল বেশি খাওয়া হচ্ছে, কাশি হচ্ছে, আর কি বলবো, কাশিতে কাশি হচ্ছে। হেয়ার প্যাক তো লাগাচ্ছি, এদিকে মুখের আমার 12টা কি 13টা বেজে গেছে, এত দানা বেরোচ্ছে কি আর বলবো। মৌরি মিছরি আখের রস সব ট্রাই করেছি, অ্যাট লাস্ট ডাবে এসে জুটেছি। বরকে অনেক দিন দিয়ে বলছিলাম ডাব আনতে, কিন্তু বরের সময় হচ্ছিল না। যার ডাবের দাম, বর বলছে ডাব আর খেতে হবে না। তাই যাই হোক, আজকে অনেকদিন পর ডাব এনেছে, ডাবের জলটার দিকে শেষ হতে চাইছে না, তবে এটাকে সেরকম কিছু ইফেক্ট পড়েনি। আর এই ডাব খেতে খেতে মনে পড়লো, তোমাদের মর্নিংই বলা হয়নি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। সকাল থেকে প্রচুর কাজ ছিল। লোকেদের সানডে বলে আরাম থাকে, কিন্তু হাউসওয়াইফদের কাজ বেড়ে যায়। এখানে রান্না করতে করতে দেখলাম শিশিতে তেল শেষ হয়ে গেছে, তাই দুটো শিশিতে একটু একটু করে তেল ভরে নিলাম। এই ছোটো শিশিগুলো ব্যবহার করি যাতে তেলটা কম খরচ হয়, কিন্তু না, আমার রান্নায় কোনোদিনই তেল কম হয় না, তেল একটু বেশি হয়। আর ওই জন্য তার ইফেক্ট আমার মুখের মধ্যে গুচ্ছের দানা বেরোয়। রান্না করতে করতে এখানে মেয়ের ভাতটা বেড়ে দিচ্ছি, কারণ প্রচুর দেরি হয়ে গেছে। কখন যে কাজ করতে করতে 1টা বেজে যায় না, বুঝতেই পারি না। আর তার মধ্যে ব্লগ করা, আর বলো না কী যে অসুবিধা হয়, কি আর বলবো। একদিকে রান্না বসিয়েছি, একদিকে মেয়ের ভাত করছি। তবে মেয়েকে মাংসের ঝোল দিয়ে আমি খেতে দিই না, কারণ মুরগির মাংসকে খুব একটা আমি দিতে চাই না। যদি মাটন হয় তাহলে দিই আলাদা করে তরকারি করে, কিন্তু যদি মুরগির মাংস হয় ওর আলাদার জন্য সেরকম তরকারি করে না। তবে হ্যাঁ, ওর জন্য একটা শাক অবশ্যই করি, তাই শাকে একটু ঝালটা কম দিই। আর আজকে করেছিলাম পুঁই শাক, আর পুঁই শাকেই যেন প্রচুর রকমের সবজি দিলে তত শেষ হয়, তাই প্রচুর সবজির সঙ্গে মেয়েকে আজকে পুঁই শাক দিয়ে দেবো। আর পুঁই শাকে দিয়েছিলাম মাছ, চিংড়ি মাছ, আর সঙ্গে একটু দিয়েছি ঢ্যাঁড়স সেদ্ধ। তবে মেয়েটা এবার ঢ্যাঁড়স সেদ্ধ খায়নি। আর হ্যাঁ, তোমাদেরকে বললাম না নেমন্তন্ন যাবো, তো চলো নেমন্তন্ন যাওয়ার আগে আমার অবস্থাটা তোমাদের একটু দেখিয়ে দিই। গুড ইভিনিং, বাজে এখন বিকেল 5টা। ঘড়িতে ব্যাটারি পড়া, ব্যাটারি। উফ, আর এই গরমে নেমন্তন্ন আছে, জামাটা যা হোক করে পরেছি, চুল আজাতে গিয়ে ধর করে ঘামছি। কি ক্রিম লাগাবো কি লাগাবো কিচ্ছু বুঝতে পারছি না, ঘেমেই একসা। সবে রোদটা পড়েছে আর 6টা বেজে গেছে, যাওয়ার টাইম হয়ে গেছে, আমি এখন রেডি হইনি। ভাবলাম দুপুরের পর থেকে ব্লগই করিনি, এত গরম লাগছে না, গরমের চোটে কিছু ভালোই লাগছে না। এই যে মহারানীকেও রেডি করে, শুধু জাস্ট জামাটা পরেছি, নিজেও জামা পরেছি। চলো ভাবলাম ব্লগটা বলিনি, তোমাদেরকে তো কিছু বলাই হয়নি। আজকে একটা নেমন্তন্ন আছে, জন্মদিন বাড়ি, তো মানে মেয়ের বন্ধু, তারই তাই জন্মদিনে যাব, ব্লগ করব। কিন্তু এত গরমের চোটে ব্লগ করতে মোটে ভালো লাগছে না। যাই হোক, সকাল থেকে তো নর্মাল কাজকর্ম ছিলই, তাই তো সেই কাজকর্ম করে এবার একটু সাজুগুজু করে বেরোই। যাই না আদৌ সাজুগুজু থাকবে কি না, মাথার অবস্থা দেখতেই পাচ্ছ, টপ 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 করছে, দেখতে পাচ্ছি এটা। কি লোকে যাবে, যাদের বিয়ে বাড়ি পড়ছে না যাচ্ছে কি করে, কিন্তু জন্মদিন বাড়ি যেতে পারছি না। আহা, এখন একটু হাওয়া চালাচ্ছি। যাই হোক, চলো, কিছু করার নেই, অনেক দেরি হয়ে গেছে, রেডি হয়ে, কারণ বাকি দুজন আমার জন্য অপেক্ষা করবে, আর একজন যাবে না। যাই হোক, কী আর করবো, না গেলে একটু খারাপ লাগছে, সবাই একসঙ্গে গেলে বেশ ভালো লাগে। সে বলেছে ব্লগ দেখবে, তার জন্য আরও বেশি করে এখন মনে পড়ে, আগে তার জন্য ব্লগটা শ্যুট করি। তাই এই যে জিনিসপত্র নিয়ে বার করেছি, একটু কানে টানে পরবো, ব্যাস, আর কিচ্ছু না। আর লিপস্টিক পরে দৌড়ে, এই গরমে কিছু লাগালেও মনে থাকবে না মুখে। চলো, চুলটা আজরে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখাবো, ঠিক আছে? তোমাদেরকে তো বলেইছিলাম, এক তো সময় ছিল না, তার উপরে গরমের চোটে মেকআপ করতে ইচ্ছে করছিল না, কিন্তু তাও একটু ইচ্ছে হলো যে মুখের দাগগুলো লোকায়, কারণ মুখে যা দুরবস্থা ছিল, ওই মুখ নিয়ে গেলে জন্মদিন বাড়িতে আমাকে হয়তো ঢুকতেই দিত না। তাই সাহস করে এই গরমে মুখে একটু কনসিলার লাগিয়ে আর একটু লিপস্টিক আর কাজল লাগিয়ে বেরিয়ে পড়লাম। তোমরা জানোই দুজন অলরেডি আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি কি জানতাম কত বড় ক্রস কানেকশন অলরেডি হয়ে আছে। এরপরে গিয়েছিলাম টোটো স্ট্যান্ডে, কারণ যাবো রামতলা স্টেশনে, কিন্তু টোটো স্ট্যান্ডেরও ঢিট ধরে বসে আছে, 4জন না হলে ছাড়বে না। তারপর আর কি, প্রায় 10 মিনিট পর আমি একটা রিক্সা পেলাম, তো টোটোকে বাদ দিয়ে আমি রিক্সা করেই পৌঁছে গেলাম। আর খালি ভয় লাগছে, প্রায় 6টার সময় ওরা আমাকে ফোন করে বলছে ওরা স্টেশনে এসে বসে আছে, আর আমি যাচ্ছি 6:30। আমাকে ছেড়ে না ওরা চলে গেছে, জানি ছেড়ে নাও যেতে পারে, আবার যেতেও পারে, কিন্তু এসে যা আমি একটা বড় ধাক্কা খেলাম, তোমাদেরকে আর কি বলবো। এখানে এসে দেখি দুজনের জায়গায় একজনই আমার জন্য অপেক্ষা করছে। এবার বলি ক্রস কানেকশনটা, সেটা হচ্ছে এই মহারানী বাড়ি থেকে বেরোনোর আগে যখন আরেকজনকে ফোন করেছে, সে বলেছে আমি স্টেশনে বসে আছি, কিন্তু ইনি ভেবেছে রামতলা
রামতলা স্টেশনে বসে আছে। যাই হোক, এই বন্ধুটার নাম ছিল মিতা। তো মিতাকে বলেছে আমি বসে আছি। এবার যে বন্ধুটা আসছে তার নাম মৌসুমি, সে আসছে একটু দূর থেকে। তোমরা অনেকেই জানো কদিন আমি আগে একটা হাতের কাজ শিখতে যেতাম, তো সেইখান থেকেই সে আসবে। কিন্তু তার স্টেশনে যেহেতু সব ট্রেন দাঁড়ায় না, সেই জন্য সে বেলা 5টা থেকে বসে আছে, কিন্তু প্রায় এখন 6:30 বাজে, এখনও একটাও ট্রেন সে পায়নি। যেহেতু সবই গ্যালোপিন ছাড়ছে, তো বুঝতেই পারছো সে একটা স্টেশনে একা 5টা থেকে বসে আছে। আর সে যখন ফোন করেছিল সে বলছে আমি স্টেশনে বসে আছি। তো মিতা ভেবেছে যে সে রামতলা স্টেশনে বসে আছে, তো সেও তার ছেলেকে নিয়ে 6টা থেকে এখানে বসে আছে, কিন্তু এসে দেখে সে ভুল শুনেছে, অর্থাৎ ক্রস কানেকশন। সে এই স্টেশনে না, সে নিজের স্টেশনে বসে আছে। যাই হোক, উনি আমাকে ফোন করে বলছে যে সে স্টেশনে চলে আসে, তো আমিও হুড়মুড়িয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু এসে শুনলাম যে মহারানী এখনও ট্রেনেই ওঠেনি। যাই হোক, তারপর প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর সে লাস্টে একটা ট্রেন পেলো, আর সেই ট্রেনেই এখন আমরা ছুটবো। হ্যাঁ, আমাদেরকেও এই ট্রেনে উঠতে হবে, কারণ আমরা যেখানে যাবো সেটা রামতলা থেকে ফরেস্ট অফিস, অর্থাৎ হচ্ছে দাসনগর। হ্যাঁ, একটু আগের দিকে আরও যাবো। আর এই ট্রেনটা এত ভিড় ছিল কি আর বলবো। আর এই ট্রেনের সঙ্গে আমার মেয়ের সঙ্গেও ঘটে গেল ঘটনা। এমনি সেরকম কিছু মেয়েকে সাজায়নি, মাথায় দিয়েছিলাম একটা ক্লিপ, কিন্তু এত যেহেতু ট্রেনটা ভিড় ছিল, ওনার ক্লিপকে টেনে নিয়ে চলে গেল, মেয়ে বুঝতেই পায়নি। ট্রেন থেকে নেমেই দেখি মেয়ের মাথা ফাঁকা। কি আর করবো, ওই অবস্থাকেই মেয়েকে নিয়ে চললাম, কারণ এই গরমে মেয়েকে আর বেশি কিছু সাজায়নি। কিন্তু এখানে ঢুকে দেখি আরেক মহারাজ আমাদেরকে না চিনতে পেরে এমন ভৌ ভৌ শুরু করলো যে আমার তো প্রায় আত্মা বেরিয়ে যাওয়ার কথা। তোমরা অনেকেই জানো আমার একটু কুকুরে ফোবিয়া আসে, কিন্তু কুকুরটা কিন্তু বেশ কিউট ছিল। আর এই যে এই মহারাজের জন্মদিনে এসছি, মহারাজ ছিল ভীষণ শান্ত। আমি তো ভাবছিলাম আমাদের যন্ত্রগুলো কি অবস্থাই না করবে, যেরকম ভাবা সেরকম কাজ। এই যে এই 3টে মহারাজ যখন ঢুকলো জন্মদিন বাড়ি, তখনই না মনে হলো, তার আগে সবাই বলছিল জন্মদিন বাড়িটা বড্ড ফাঁকা, কিন্তু যেই এরা ঢুকলো অমনি চিল্লামিল্লি শুরু, জন্মদিন বাড়ি মনে হতে শুরু করলো। তো চলো সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। এই যে ইনি হচ্ছে সঙ্গীতার ছেলে, ব্লগে তোমাদেরকে বলবো কে সঙ্গীতা। তো এনার জন্মদিন, এটা হচ্ছে মিতুর ছেলে, তার পাশেরটা হচ্ছে মৌসুমি, আর এই যন্ত্রটাকে তোমরা সবাই চেনো। যাই হোক, নিচে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর জন্মদিনের মেন আকর্ষণ ছিল 2nd ফ্লোরে, তো আমরা আবার হেঁটে হেঁটে 2nd ফ্লোরে উঠলাম। এবার ভাবছো আমি কই, আমি কি করে থাকবো ভাই, আমি তো ব্লগটা করছি। কিন্তু এখানে এসেও দেখো একটাও ফোন ছাড়ছে না। অবশ্য আমার ওপরও এই কথাটা প্রযোজ্য, আমি ভিডিও করছিলাম, ফোন বেশি ঘাটছিলাম না। আর এই যে বললাম না, জন্মদিন বাড়ির আসল মজা আমাদেরগুলোই জমিয়ে দিল, চিল্লামিল্লি খেলাধুলো সব শুরু করলো। কিন্তু এর আগে এই জায়গাটা প্রায় শান্ত ছিল। আমি জানি আমাদের আসার পর অনেকেই হয়তো বলাবলি করছে বাচ্চাগুলো কত দুষ্টু ছিল, সত্যি কথা। কিন্তু ফাঁকা জন্মদিন বাড়ি কি ভালো লাগে। এই যে জন্মদিন বার্থডে বয়ের মা, তার তো আর সময় নেই, সেই কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে। সত্যি কথা বলতে যার বাড়িতে কাজ থাকে সে একটু বেশিই ব্যস্ত থাকে, কিন্তু তার মধ্যেও থেকে সে সময় বার করে আমাদের সঙ্গে একটু ছবি তুলতে চলে এলো। আর সঙ্গে এলো তার যা। কেমন লাগছে দুজনটা কমেন্ট করে জানিও। আর এই গরমে সত্যি কথা বলতে কিছুই ভাল লাগে না। আর আমার মহারানীকে দেখো, ঘরের দোলনায় তো মোটে ওঠে না, যবে থেকে দাদা দোলনা বানিয়ে দিয়েছে দোলনাটা ওইভাবেই তোলা। আর এখানে উঠে কি দোলনা দুলছে। সত্যি কথা বলতে খেলার পাট্টার পেরে সব খেলাই খেলতে ভালো লাগে, যেমন আমার। যাই হোক, এখানে বলতে বলতেই বার্থডে বয়ের কেক কাটার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আর এই যে সবাই যে যার টুপি পরে নিচ্ছে, আমার মেয়ে তো সবার আগে রেডি টুপি ফুপি পরে। আর এখন সারাক্ষণই বলে আমার জন্মদিনটা কী করে কবে হবে কখন হবে। কি আর করব বলো, সময় পাচ্ছি না জন্মদিনটা করার। আর অবস্থাটাও সেরকম না। আর এখানে দেখো সবার অবস্থা, বার্থডে বয়কে কেক কাটার আগে দিয়ে দিয়েছে বেলুন ফাটানোর দায়িত্ব। তারপরে সবার মনে পড়লো যে সে তো বার্থডে বয়, সে তো কেক কাটবে, সে বেলুন ফাটাবে কী করে। যাই হোক, কিছুক্ষণ পর তার কাছ থেকে আবার বেলুনটা নিয়ে নেওয়া হলো। বেলুন ফাটানোর লোকই খুঁজে পাওয়া যাচ্ছিলো, আমাকে বলে আমি ফাটিয়ে দিতাম, তবে আমার হাতে এক হাতে ক্যামেরা ছিল। আর এই যে বলতে বলতে বার্থডে বয়ের ভাই দুজনেই একটু সাইড দিয়ে কেক খেয়ে নিচ্ছে। কি করবো বলো, কেকটা দেখতেও তো টেস্টি ছিল। আর চলো লাইট জ্বালানো হয়ে গেল, মোমবাতি জ্বালানো হয়ে গেল, একটু হ্যাপি বার্থডেটা সবাই বলে দাও। আর যার বার্থডে ছিল সে কিন্তু খুব শান্ত ছিল, আমাদের যন্ত্রগুলোর মতন না, একদম শান্ত শিষ্ট। যাই হোক, কি ভালোভাবে কেক কাটছে, সবাই একটু হ্যাপি বার্থডে বলে দাও যারা যারা জন্মদিনটা দেখছো। আর হ্যাঁ, এই জন্মদিনে সবকটা বাচ্চাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার মেয়ের অবশ্য ক্লিপ খুলে গেছে, তাও বলছি সব বাচ্চাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, বাচ্চাদের মায়েদের। আর এর মধ্যেই ঘটে গেছে একটা দুর্ঘটনা। প্রত্যেক জন্মদিনে আমি স্নো থেকে যত দূরে পারি তত দূরে পালাই, কিন্তু এইবার ভিডিও করার চক্করে ভুলেই গেছি যে আর স্নো ফেলছে। যাই হোক, স্নোটা পড়ার পর বেশ ভালো লাগছিলো, মিটা মুছে দিচ্ছিল, কিন্তু আমি বারণ করলাম থাক বেশ মনে হচ্ছে হিরে মুক্ত আমার মাথায় কেউ দিয়ে দিয়েছে। যাই হোক, ভালো লাগছে না খারাপ লাগছে তোমরাই কমেন্ট করে জানো। আমার দাঁত কপড়ি দেখে তো সবাই অবাকই হয়ে গেল। যাই হোক, এবার তোমাদেরকে আলাপ করাই বার্থডে বয়ের সঙ্গে। এই যে ব্লু কালারের যে পাঞ্জাবি পরেছে সে বার্থডে বয়, এটা পাশে হচ্ছে তার ভাই। আগে তো দুজনকে প্রায় জমজ লাগলো, কিন্তু এখন একটু ডিফারেন্ট বোঝা যায়, 1-2 বছরের তফাৎ। আর কি, কেক টেক কাটিং হলো, বেশ খাওয়া দাওয়া হলো, কেক খাওয়ার পর চলে এলাম এবার পুজো করতে। তবে এটা ভেবো না এর আগে পেট পুজো হয়নি,
আগে কোল্ড ড্রিঙ্ক পুজো হয়েছে, কারণ এই গরমে প্রচুর কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, বাচ্চারাও খেয়েছে আর আমরাও খেয়েছি। এই যে মেয়ে আর আমি বসে গেছি খেতে, সব অবশ্য মেয়ে আর আমি না, আমরা সবাই একসঙ্গেই বসেছি, এক জায়গায় একসঙ্গে এসেছি, আলাদা কি বসতে পারি। বলতে বলতে প্লেট দেওয়া হলো, তবে এখানে ছিল শালপাতার প্লেট। কতদিন আগে ছোটোবেলায় শালপাতার প্লেটে খেতাম, দেখলে কি মায়া লাগে। এখন তো কেউ শালপাতার প্লেটে দিতেই চায় না, সব ফ্যান্সি ফ্যান্সি প্লেট, কিন্তু শালপাতার প্লেটে খাওয়ার মজাই আলাদা। সবার আগে দেওয়া হলো নুন আর লেবু আর স্যালাড, যেটা আমি মোটেও খাইনি, আর যার ইফেক্ট তোমরা আমার শরীরে দেখতেই পাও, দিন দিন ফুলেই চলেছি। আর এরপর দিল ডিমের ডেভিল, এটা দেখে তো জিভে জল এলো, কিন্তু কাসুন্দিটার অপেক্ষা করছিলাম, কিছুক্ষণ পর সেটাও দিয়ে দিল। আর কাসুন্দিটা ছিল কিন্তু সত্যি খুব টেস্টি, কেন এত টেস্টি ছিলাম বুঝতে পারিনি। আর তারপর কি শুরু হলো, ডিমের ডেভিল থেকে শুরু। কেউ আর স্যালাড খায় ডিমের ডেভিল ছেড়ে? যাই হোক, আমি একটু স্যালাডও খেয়েছিলাম। সত্যি বলছি, দিন দিন যা মোটা হচ্ছে, তাই স্যালাডের ওপরেই আমার কিছুদিন ওপর নির্ভর করতে হবে খাওয়া দাওয়া ছেড়ে। আর মেন কোর্সে ছিল রাইস, আর রাইস যখনই মনে হয় তখনই আমার বিয়ের কথা মনে পড়ে যায়। এই রাইস দেখে আমিও আমার বিয়ের কথা বলতে শুরু করে দিলাম, কারণ আমার বিয়ের মেনুতেও রাইস আর চিলি চিকেন হয়েছিল। ঠিক ধরেছে, এখানেও মেনুতে হয়েছিল রাইস আর চিলি চিকেন, আর দুটো খাবারই বেশ টেস্টি ছিল। আর যেহেতু খিদেটাও বেশ জোরে পেয়েছিল, তাই হাবুর গুবুর করে সব খেয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই জন্মদিন বাড়িতে একটা ভালো হয়েছে যে এইবার আমার মেয়েকে আমাকে খাইয়ে দিতে হয়নি, মহারানী বন্ধুদের দেখে নিজে নিজে খেয়ে নিয়েছে। আর প্রত্যেক বাচ্চারা সবাই নিজে নিজে খেয়েছে, এটাই তো ভালো না? কোথাও গেলে বাচ্চারা নিজে নিজে খেয়ে নেবে, কিন্তু এই যে আমারটা নকশা দেখায়, নিজে নিজে খায় না। তবে এই জন্মদিন বাড়িতে মোটামুটি নিজেই খেয়েছে, লাস্টে যেটুকু ছিল আমি খাইয়ে দিয়েছি, বলতে পারো দুগালের মতো, বাকিটাও নিজেই খেয়েছিল। আর কি, আমার তো পেট পুজো যেহেতু বিশাল খিদে পেয়েছিল, ঝপঝপ করে খেয়ে নিয়েছি। আর এইসব খাওয়া দাওয়া করতে করতে কখন যে 10:30 বেজে গেছে টেরই পায়নি। নামার সময় মনে হলো তোমাদেরকে একটা সবচেয়ে সুন্দর জিনিস দেখায়নি, অ্যাকুয়ারিয়াম। এদের বাড়িতে, মানে আমার বন্ধুর বাড়িতে প্রায় 3টে থেকে 4টে অ্যাকোয়ারিয়াম ছিল, আর বিভিন্ন সাইজের মাছ ছিল। বাচ্চারা তো বেশিরভাগ এই অ্যাকোয়ারিয়াম কাছে এসেই খেলা করছিল, মাছদের দেখছিল। আর মাঝখানে যে ঝুঁটিটা এলো, ওটা আমার মেয়ের ঝুঁটি ছিল, যেতেই চাইছিল না অ্যাকোয়ারিয়াম ছেড়ে, কিন্তু যেতে তো হবে। দেখতে দেখতে বেজে গেছে 10:30। এবার বাড়ি যাবার পালা। আমাদের তো বাড়ি তাও কাছে ছিল, ঝট করে পৌঁছে যাবো, একটা স্টপেজ এদিক ওদিক। কিন্তু এই যে মৌসুমীর বাড়ি হচ্ছে অনেকটা দূর, ওকে নিয়ে বেশি টেনশন, কারণ ওর বাড়ি স্টেশন থেকেও অনেকটা দূর, অনেকটা যেতে হবে। আমাদের তো একটা স্টপেজ পর টুক করে নিয়ে যাবো। অবশ্য স্টেশনে ট্রেন দেখতে দেখতেই এসেছি, 10:20 একটা ট্রেন ছিল, এই জন্য ঝটপট খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। অবশ্য সঙ্গীতার বর আমাদের ছাড়তে এসেছিল গাড়ি করে। আর এই যে সব বাচ্চারা বেরোনোর সময় একটা করে দুটো করে বেলুন নিয়ে নিয়েছে, জন্মদিন বাড়ি যাবো আর বেলুন নিয়ে আসবো না, এটা হতে পারে? একজন যেই বেলুন নিয়েছে, বাকি দুজনে বললো আমরা তো বেলুন নেবই, তাই বেলুন নিয়ে চললাম। তবে বেলুনটা মারাই ধরে, বাচ্চারা আর কতক্ষণ ধরে। বলতে বলতে ট্রেন চলে এলো, আর ট্রেনে চেপে গেলাম। আমার মেয়ে তো ভাবলো যে ওদের সঙ্গে মনে ওদের বাড়ি যাবে, কিন্তু যেই বললাম যে এক্ষুনি নেমে পড়বো, ব্যাস অমনি মুখটা হাঁড়ি হয়ে গেল। বাচ্চাদের সঙ্গে মায়েদেরও বেশ ঘোরা হয়। যাই হোক, বাচ্চার জন্মদিনে আমাদেরও কিন্তু কম ঘোরা হয়নি। আর এখানে মৌসুমি দেখছে ফোন, কারণ ওর তো বেজে গেছে অনেকটা লেট। বরকে বলেছে 10টায় যাবে, আর বেজে গেছে 11টা। শেষমেশ যখন বাড়ি পৌঁছালো, ওর বেজে গেছিলো 11 বা 11:30, আর আমার বেজে গেছিলো 11টা। কি আর বলবো, তবে আমার বর তো তোমরা জানোই বেশি বকাবকি করে না, কোথাও গেলে তো একটু লেট হবে। আর স্টেশনে নেমে মহারাজকে ফোন করলে মহারাজ নিতে চলে এলো, কারণ এত রাতে টোটো কোনো কিছু খালি ছিল না। তাও এবার চললাম হচ্ছে বাড়ি, বেজে গেছে 11টা। বাড়ি যেতে যেতে রেস্ট নিয়ে ঠিকঠাক গা পা ধুয়ে সব করতে করতে 12টা বেজে যাবে। আর পরের দিন ছিল মেয়ের স্কুল, কারণ মেয়ের অফলাইন স্কুল শুরু হয়ে যাচ্ছে, আর আমার কাজ বেড়ে যাচ্ছে। চলো, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই টাটা বলছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আর এই বার্থডে পার্টি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো আজকের জন্য সবাইকে টাটা।